হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে লাকি ভাস্কর বলে সিনেমাটিক নিয়ে। ইয়েস, দুলকার সালমান, মীনাক্ষী চৌধুরী স্টারার ফিল্ম লাকি ভাস্কর। সেই ফিল্মটা দেখলাম, কেমন লাগলো এই ফিল্মটা সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো লাকি ভাস্কর? এক লাইন আমি বলবো, এই ফিল্মটা আমার কাছে একটা ওয়ান টাইম ওয়াচ, একটা ডিসেন্ট, একটা ঠিকঠাক, একটা ভালো ফিল্ম মনে হয়েছে। আমার কাছে এই ফিল্মটা আহামরিও কিছু লাগেনি। আমার কাছে এই ফিল্মটা খারাপও কিছু লাগেনি। একবার টাইম পাসের জন্য বেশ ভালোভাবে এই ফিল্মটা দেখা যায় এবং ফিল্মটার ক্লাইম্যাক্স আপনাকে একটা মজা দেবে, একটা টুইস্ট আছে যেটা দেখতে বেশ ভালো লাগে এবং সেটা দেখার পর ফিল্মটা স্যাটিসফাই মনে হবে। এবার এই ফিল্মটার যে ডিরেক্টর ভেঙ্কি আটলুরি, সে এর আগে তার আমি একটা সিনেমা দেখেছিলাম যেটার নাম ছিল ভাতি, যেটা ধনুষের সিনেমা, যেটা হিন্দিতে সার নামে আছে। তো সেই ফিল্মটাও আমি দেখেছিলাম। সেই ফিল্মটাও কিন্তু খুবই একটা ভালো, মানে একটা এডুকেশনের ওপরে ছিল, ঠিক আছে। সেখানে একটা সোশ্যাল মেসেজ, তার পাশাপাশি কমার্শিয়াল যে এলিমেন্টসগুলো হয় সেগুলো ছিল। এবং সেই ফিল্মটাও বেশ ভালো বক্স অফিস কালেকশন করেছিল এবং ক্রিটিক্যালিও অ্যাক্লেমড হয়েছিল। এবার সেই ডিরেক্টর এই ফিল্মে আসছে, তো আমার বেশ এক্সপেকটেশন ছিল যে ফিল্মটা আমি দেখবো। একটা আমি খুব হেভি এক্সপেকটেশন আমার ছিল না যে আমি ইউনিক কিছু দেখবো বা এরকম কিছু দেখিনি। আমি একবার যেহেতু আমার ভাতি ফিল্মটা ভালো লেগেছিল, তাই জন্য আমার এই কম্বোটার ওপর মানে ভরসা ছিল, যেহেতু দুলকার সালমানের মতো অ্যাক্টার এবং এই ডিরেক্টর, তার আমার ভরসা ছিল। এবার আমি সেই এক্সপেকটেশনের সাথে দেখতে বসেছিলাম। এবার আমি কোথাও এই ফিল্মটা দেখার পর ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়নি এবং আমার যেরকম এক্সপেকটেশন ছিল ঠিক সেই হিসাবে ফিল্মটা আমার কাছে একটা ঠিকঠাক ফিল্ম লেগেছে। এই ফিল্মটা যারা জেনারেল অডিয়েন্স দেখবে, যারা খুব একটা সিনেমা দেখে না, তাদের কিন্তু এই সিনেমাটা ব্যাপক লাগবে, কারণ এই সিনেমার মধ্যে যে এলিমেন্টসগুলো ইউজ করা হয়েছে সেগুলো তাদের কাছে নতুন মনে হবে। এবং যারা এখনো পর্যন্ত স্ক্যাম 1992 এবং দ্য বিগ বুল বলে যে অভিষেক বচ্চনের সিনেমাটা এসেছিল, এইসব সিনেমাগুলো যারা এখনো দেখেননি, ঠিক আছে, বা এই যে স্ক্যাম 2003 যে ওয়েব সিরিজটা ছিল, এইসব জিনিসগুলো যারা দেখেনি তাদের কাছে কিন্তু এই সিনেমাটা কিন্তু বেশ ব্যাপক এবং বেশ মজাদার একটা সিনেমা মনে হবে। এবং ক্লাইম্যাক্সের টুইস্টটা তাদের সেরকম অডিয়েন্স যারা থাকবে, জেনারেল অডিয়েন্স যারা অতটা সিনেমা দেখে না হয়তো, বা এই জিনিসগুলো যেগুলো বললাম আমি, যে ওয়েব সিরিজ আর যে বইগুলোর কথা, এগুলো হয়তো দেখেনি এখনো, তাদের জন্য কিন্তু এই ফিল্মটা ব্যাপকভাবে কাজ করবে। এই ফিল্মের আমরা দেখতে পাচ্ছি যে একটা মিডল ক্লাসের লোক, যেখানে যার কিনা একটা ফ্যামিলি আছে, তাকে পুরো সেই ফ্যামিলিটাকে টানতে হয়। সে একটা ব্যাংকে চাকরি করে, যার যার স্যালারি হচ্ছে 6,000 টাকা, তার উপরে একটা লোন চলছে। তার বোনের মানে ফিস আছে, সে কলেজে পড়ছে, তার ভাই ইঞ্জিনিয়ারিং করছে, তার ফিস আছে, তার নিজের ছেলে আছে, ছোট ছেলে, তার ফিস আছে। সব কিছু মিলিয়ে ঘরের খরচা, এই খরচা, তো সে বিশাল চাপের মধ্যে আছে। এবার সে একদিন একটা আশায় থাকবে যে তার প্রমোশন হবে এবং সে ব্যাংকে আরো উঁচু পদে যাবে এবং তার লাইফ ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা হয় না। এবার সে দেনায় পুরো ডুবে আছে এবং কি করে সেই দেনা থেকে সে উঠবে এবং সে কি ভালোভাবে বাঁচতে পারবে নাকি এই গরিবি নিয়েই সে শেষ হয়ে যাবে, সেটা দেখার জন্যই ফিল্মটা দেখতে হবে। বেসিক্যালি একটা আম পাবলিকের গল্প, একটা নর্মাল মিডল ক্লাস যে যারা লোক তাদের গল্প, ঠিক আছে। বেসিক্যালি আমার আপনাদের গল্প, যারা একটু মিডল ক্লাস। তো এই ফিল্মটা গল্পটা খুবই সিম্পল, আমরা জানি। এবার এই ফিল্মে একটা মেন যে কনসেপ্ট, যে রাইস কিভাবে একটা আম আদমি, সেটা কিভাবে সে বড় পদে যাচ্ছে এবং কিভাবে সে একটা মানে এত বড় লোক হয়ে যাচ্ছে, যার কাছে একটা সময় একটা স্কুটার কেনার পয়সা ছিল না, সে একটা সময় একটা দামি মার্সিডিজ কিনে নিতে পারবে, ইম্পোর্টেড কার। তো সেই জার্নিটাই এই ফিল্মটা আমরা দেখতে পাবো। এবার এই যে গল্পটা যেহেতু খুবই রিলেটেবল এবং আম পাবলিকের সাথে খুব মানে হেভিভাবে এই গল্পটা যায়, এবং এই ফিল্মে কিছু কিছু জিনিস যেগুলো দেখিয়েছে সেগুলো কিন্তু সেগুলোর মধ্যে ভালো ডিটেলিংস আছে। এবং এই যে পরিবারের যে সমস্যাগুলো, এই টাকা না থাকলে কি কি প্রবলেম হয়, সেই সব জিনিসগুলোকে কিন্তু ব্যাপকভাবে এখানে ডিরেক্টর ফুটিয়ে তুলেছে। সেটা একটা বাচ্চার ক্যারেক্টারের মাধ্যমে হোক, সেটা একটা মানে এখানে ওয়াইফের ক্যারেক্টারের মাধ্যমে হোক, সেখানে একটা হাজব্যান্ডের ক্যারেক্টারের মাধ্যমে হোক। তো যেটুকু দেখিয়েছে ইমোশনাল সিনগুলো, সেটাকে কিন্তু খুব ডিপলি দেখিয়েছে এবং তাতে কিন্তু স্ট্রং একটা মেসেজ আছে। এবং এই পয়সা না থাকলে কি কি প্রবলেম হতে পারে এবং গরিবি কতটা কি দেখাতে পারে, সেটাও খুব মানে হালকার উপর দিয়ে দেখিয়েছে, কিন্তু দেখতে ভালো লাগে যেটুকু দেখিয়েছে, কিন্তু স্ট্রং পয়েন্ট সেটা। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি সেই লোকটা কিভাবে একটার পর মানে একটা সময়ের পর সে কত বড়লোক হয়ে যাচ্ছে এবং তার কাছে কত টাকা চলে আসছে এবং সে আসার পর তার বিহেভিয়ার কিভাবে চেঞ্জ হচ্ছে। এবার এখানে যে এলিমেন্টসগুলো আমি বললাম যে ইউজ করা হয়েছে, যেটা স্ক্যাম 1992, সেই ফিল্মটার কথা, সেই ওয়েব সিরিজটার কথা আমরা মনে করাবে। সেই ওয়েব সিরিজটা থেকে অনেকটা ইন্সপায়ার্ড এই ওয়েব সিরিজটা, এই ফিল্মটা। তারপরে দ্য বিগ বুল, যেটা কিনা অভিষেক বচ্চনের একটা ফিল্ম এসেছিল অ্যামাজন প্রাইম ভিডিওতে, যেটাও কিনা ওই হর্ষদ মেহতার যে কাণ্ডটা, যেটা 1990 থেকে আমাদের এ পর্যন্ত, সরি হ্যাঁ 90 থেকে 2000, না হলে 80 থেকে 90, এই 10 বছরের গল্প, সেটা আমরা দেখেছিলাম। যেখানে হর্ষদ মেহতা কীভাবে হর্ষদ মেহতা হয়ে উঠলো, সেই গল্পটা আপনার এখানে
হালকা টাচ আপনি পাবেন। আচ্ছা, স্ক্যাম 2003, ঠিক আছে, যে এটা ওয়েব সিরিজ কিছুদিন আগেই বেরিয়েছিল, সেটার সাথে অতটা সিমিলারিটি নেই, কিন্তু সেটারও হালকা টাচ আপনি বুঝতে পারবেন। আপনার দেখে মনে হবে যে এই এলিমেন্টসগুলো তো সবই আমার দেখা, তাহলে আমাকে নতুন কিছু প্রোভাইড করবে। এবং যেহেতু আমরা এই জিনিসগুলো দেখে নিয়েছি, তাই জন্য গল্পের যে মেন স্ট্রাকচারটা আমরা বুঝতে পারছি যে এটা কী হতে চলেছে এবং এই ফিল্মটা লাস্টের দিকে কোথায় যাবে। এবার যেটা আপনি মনে ভেবে থাকবেন যে লাস্টে এই দিকটা এরকম যাবে এবং আমরা ক্লাইম্যাক্স পর্যন্ত দেখছি, এবং যখন ক্লাইম্যাক্সটা আসছে তার আগের পোর্শন পর্যন্ত যা ঘটছে সিনেমাটায়, সবটাই যারা একটু সিনেমা দেখে তাদের জন্য মানে সবটাই দেখা, এবং তাদের কাছে এটা নতুন কিছু প্রোভাইড করে না। কিন্তু তাদের কাছে নতুন তখনই প্রোভাইড করছে যখন ক্লাইম্যাক্স ওই টুইস্টটা আসছে, ক্লাইম্যাক্সটাকে ডিরেক্টর চেঞ্জ করে দিচ্ছে এবং ক্লাইম্যাক্সটাকে একটা অন্য দিকে নিয়ে চলে যাচ্ছে। এখানে হর্ষদ মেহতা ক্লাইম্যাক্স যদি আপনি দেখেন স্ক্যাম 1992 সেখানেও যা দেখবেন, আপনি দ্য বিগ বুলের যে কাহিনী সেটাও দেখবেন, তো আপনি ভাববেন যে এই কাহিনীটাও ঠিক সেরকমই হবে। কিন্তু না, এইখানে হর্ষদ মেহতার কাহিনী অন্য হয়ে যাচ্ছে। এখানে যে এই যে ব্যাংকে যে কাজ করতো লাকি ভাস্করের যে ক্যারেক্টারটা, তার এখানে জার্নি মানে লাইফ অন্য হয়ে যাচ্ছে। তো এই যে টুইস্টটা রেখেছে ক্লাইম্যাক্সে, সেটা ডিরেক্টর খুব স্মার্টলি ডিরেক্ট করেছে, মানে রাইটিংয়ে খুব দারুণভাবে সেটা ফুটিয়ে তুলেছে। কারণ এইখানে আমরা যদি দেখতাম যে এই জিনিসটাই হচ্ছে, তাহলে কিন্তু পুরো ফিল্মটা আমাদের কাছে একটা ফ্ল্যাট এবং অ্যাভারেজ ফিল্ম যেত। কারণ আমাদের সব কিছুই দেখা, নতুন কিছু প্রোভাইড করছে না। এই যে ফ্যামিলির প্রবলেম, এই টাকা না থাকলে এই প্রবলেম, এই মানে ব্যাংকে কাজ করছে তার সে যা এক্সপেক্ট করছে সেটা থেকে অন্য হচ্ছে, তো এইগুলো আমাদের দেখা। কিন্তু এখানে যে ক্লাইম্যাক্সটা ডিজাইন করেছে, সেই ক্লাইম্যাক্সটা কিন্তু একটা স্যাটিসফাই ফিল্ম এটাকে করে তোলে, যেটা দেখার পর মুখে হাসি থাকে, আমরা ওই ক্যারেক্টারটার জন্য ফিল করতে পারি, আমরা চেয়ার্স করি ওই ক্যারেক্টারটার জন্য, যে না ক্লাইম্যাক্সটা এটা হলো, যাই হোক বেশ ভালো হয়েছে। তো একটা আম পাবলিক, যারা জেনারেল অডিয়েন্স, যারা টিকিট কেটে পয়সা দেখতে যাচ্ছে, তাদের সাথে কিন্তু এই জিনিসটা খুব দারুণভাবে তারা রিলেট করতে পারবে এবং তারা এই ক্যারেক্টারটার জন্য চিয়ার্স করবে। কারণ একটা আম পাবলিকের গল্প আমরা এখানে দেখছি, একটা মিডল ক্লাস লোকের গল্প আমরা এখানে দেখছি, যার মধ্যে প্রবলেম আছে, যার মধ্যে ছোট ছোট খুশি আছে, যার মধ্যে ইমোশন আছে, যার মধ্যে মানে বিভিন্ন রকম দিক আছে যেগুলো খুবই রিলেটেবল, যেগুলো খুবই রেলিভেন্ট। তো আমার কাছে এই ফিল্মটা একটা ওয়ান টাইম ওয়াচ ডিসেন্ট একটা ঠিকঠাক ফিল্ম মনে হয়েছে। যেহেতু আমরা সিনেমা দেখি, ওয়েব সিরিজ দেখি, তাই জন্য প্রচুর রকম ভ্যারাইটি আমাদের কাছে আমরা দেখে নিয়েছি, তাই জন্য গল্প লেভেলে আমাদের কাছে নতুন কিছু প্রোভাইড করছে না, কিন্তু এখানে পারফরমেন্স খুব সুন্দর, তাই জন্য ফিল্মটা এতটা ভালো লাগে। মানে আমার কাছে খুব একটা হেভি ভালো লাগেনি, কিন্তু ঠিকঠাক আছে, আমি বলবো খারাপ কোথাও নেই। ফিল্মটা আমার একটু খারাপ লাগে দেখার সময় বেশ, এবং ফিল্মটা একটু প্রথমে স্টার্টিং পয়েন্টটা ছেড়ে তারপর থেকে কিন্তু ফিল্মটা খুব এঙ্গেজিং হয়ে যায়, যেটা দেখতে বেশ ভালো লাগে। এখানে দুলকার সালমানের পারফরমেন্স, সে নর্মাল সাধারণ একটা লোকের, মিডল ক্লাস লোকের পারফরমেন্স যেরকমভাবে দিয়েছে সেটা কিন্তু বেশ ব্যাপক। এখানে মীনাক্ষী চৌধুরী তার ওয়াইফের চরিত্রে, তার রোল ছোট কিন্তু ঠিকঠাক আছে। এখানে আমাদের আরও যে ক্যারেক্টারগুলো আছে, ঠিক আছে, তাদের ক্যারেক্টারগুলো অতটা মনে থাকবে না, যেহেতু দুলকার সালমান পুরো একাই এই সিনেমাটিকে কাঁধে টেনে নিয়ে গেছে, তাই জন্য তার ক্যারেক্টারটা এখানে মনে থেকে যাবে। তো সেগুলো বেশ ভালো লাগে, এবং কিছু কিছু যে বললাম যে এলিমেন্টসগুলো, সেগুলো কিন্তু অডিয়েন্সদের জন্য ভালো ওয়ার্ক করবে, যারা জেনারেল অডিয়েন্স, নিউট্রাল অডিয়েন্স, তাদের জন্য কিন্তু এই জিনিসগুলো ওয়ার্ক করবে, এবং তারা কোথাও না কোথাও গিয়ে একটা খুশি পাবে এই জিনিসগুলো দেখে, যে না আমাদের সাথেও এরকম হওয়া দরকার এবং এ যা করছে ঠিক করছে। সব কিছু মিলিয়ে এই ফিল্মটা আমার কাছে একটা ওয়ান টাইম ওয়াচ, একটা ডিসেন্ট, একটা ঠিকঠাক ফিল্ম মনে হয়েছে। আপনারা যারা লাকি ভাস্কর দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি মতামত, কি মানে কি রিয়াকশন এই ফিল্মটা দেখার পর। এবং হ্যাঁ, আরেকটা কথা বলতে চাই, এখানে জিবি প্রকাশের কাজ কিন্তু আমার বেশ ব্যাপক লেগেছে। একটা সাধারণ ফিল্ম, কিন্তু সেখানেও ব্যাকগ্রাউন্ড স্কোরের যেরকম কাজ সে দিয়েছে, ফিল্মটাকে কিন্তু একটা আলাদা দিকে নিয়ে যায়। প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড স্কোরে মানে ব্যাকগ্রাউন্ড যে ডিজাইন হচ্ছে সিনেমাটায়, ঠিক আছে, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো সেখানে কিন্তু বেশ ভালো তার কাজ লেগেছে। আমার মিউজিকের কাজও কিন্তু হেভি লেগেছে। আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা এখন দেখেননি, দেখবেন ভাবছেন, তারা অবশ্যই গিয়ে দেখুন, দেখে কমেন্ট করবেন আপনাদের কেরকম লেগেছে। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।